সবাইকে স্বাগত জানাচ্ছি বিটিভিস ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে শুক্রবার ইসরায়েল ও লেবাননের মধ্যে স্বাক্ষরিত নতুন ফ্রেমওয়ার্ক চুক্তিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর শুরুর শুরু বলে অভিহিত করেছেন। চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে তিনি বলেন, এখনও অনেক কাজ বাকি। আজকের দিনটি শুধু প্রথম পদক্ষেপ, আর প্রথম পদক্ষেপই সাধারণত সবচেয়ে কঠিন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত এপ্রিল মাসে শুরু হওয়া সরাসরি আলোচনার ফল হিসেবে এই চুক্তি সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিকভাবে এটি একটি ত্রিপক্ষীয় চুক্তি, যেখানে যুক্তরাষ্ট্র স্বাক্ষরকারী পক্ষ হিসেবে রয়েছে। ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া এবং দক্ষিণ লেবাননের দখলের অনুমতি দিয়ে লেবানিজ সরকারের দাসখত নিয়ে আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। is a good day in that we are happy to announce a framework agreement between the চুক্তিটি স্বাক্ষরের পরই নানা প্রশ্ন সামনে এসেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এতে ইসরায়েলকে অবিলম্বে দক্ষিণ লেবাননের দখলকৃত অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের বাধ্যবাধকতা দেয়া হয়নি, বরং ইসরায়েলের পক্ষ থেকে ইঙ্গিত দেয়া হয়েছে যে তারা নিজেদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজন মনে করলে ভবিষ্যতেও লেবাননের ভেতরে সামরিক অভিযান চালিয়ে যাবে। 2023 সালের অক্টোবর থেকে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাত চলমান রয়েছে। এই যুদ্ধ বিভিন্ন সময়ে বিভিন্ন মাত্রায় তীব্র হয়েছে। মার্চ মাসের পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে 4,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে নতুন এই ফ্রেমওয়ার্ক চুক্তির বিষয়বস্তু বাস্তবায়ন প্রক্রিয়া এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মার্কো রুবিও এক বিবৃতিতে জানান, এই চুক্তির উদ্দেশ্য হল লেবাননের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা করা, হিজবুল্লাহকে নিরস্ত্র করা, তাদের সামরিক অবকাঠামো ধ্বংস করা এবং এরপর ইসরায়েলকে তার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তে ফিরে যাওয়ার সুযোগ তৈরি করা। একই সঙ্গে চুক্তির আওতায় লেবাননের জন্য ত্রিপক্ষীয় সামরিক সমন্বয় গ্রুপ গঠন করা হবে, যা চুক্তির বাস্তবায়ন তদারকি করবে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় রক্ষা করবে। অন্যদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, এই চুক্তির লক্ষ্য হচ্ছে ইসরায়েলের দখলে থাকা সব লেবানিজ ভূখণ্ড থেকে তাদের সেনা প্রত্যাহার নিশ্চিত করা। তবে তিনি এটিও উল্লেখ করেন যে এই কাঠামো মূলত পূর্ববর্তী আন্তর্জাতিক চুক্তি এবং জাতিসংঘের প্রস্তাবগুলোর ধারাবাহিকতা, যেখানে লেবাননের পুরো ভূখণ্ডে রাষ্ট্রের একক কর্তৃত্ব প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। অর্থাৎ লেবাননের সেনাবাহিনী দেশের একমাত্র বৈধ সশস্ত্র বাহিনী হিসেবে নিরাপত্তা নিশ্চিত করবে। চুক্তি স্বাক্ষরের কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর এর পূর্ণাঙ্গ পাঠ প্রকাশ করে। সেখানে বলা হয়েছে, একটি ধাপে ধাপে বা সিকোয়েন্সড প্রসেসের মাধ্যমে লেবাননের সেনাবাহিনী দেশের পুরো ভূখণ্ডে কার্যকর সার্বভৌম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। তবে সেটি তখনই সম্ভব হবে যখন সব অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করা হবে এবং তাদের সামরিক অবকাঠামো ভেঙে ফেলা হবে। যদিও চুক্তিতে কোথাও সরাসরি হিজবুল্লাহর নাম উল্লেখ করা হয়নি, তবে অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী বলতে মূলত হিজবুল্লাহকেই বোঝানো হয়েছে। চুক্তি অনুযায়ী এই নিরস্ত্রীকরণ কার্যক্রম যাচাই বাছাইয়ের মাধ্যমে সফলভাবে সম্পন্ন হওয়ার পরই ইসরায়েল ধাপে ধাপে লেবাননের ভেতর থেকে সেনা প্রত্যাহার শুরু করবে। অর্থাৎ ইসরায়েলের প্রত্যাহারকে সরাসরি হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের সঙ্গে যুক্ত করা হয়েছে। ফ্রেমওয়ার্কে দুটি পাইলট জোনের কথা বলা হয়েছে। প্রথম পর্যায়ে এই দুটি এলাকায় ইসরায়েল সীমিত পরিসরে সেনা প্রত্যাহার করবে এবং লেবাননের সেনাবাহিনী ধীরে ধীরে সেখানে পূর্ণ নিরাপত্তা নিয়ন্ত্রণ গ্রহণ করবে। নিরস্ত্রীকরণ এবং সশস্ত্র অবকাঠামো ধ্বংসের বিষয়টি আন্তর্জাতিকভাবে নিশ্চিত হওয়ার পর এসব এলাকার পুনর্গঠন কার্যক্রম শুরু হবে এবং বাস্তুচ্যুত সাধারণ মানুষ নিরাপদে নিজেদের বাড়িতে ফিরে যেতে পারবেন। তখন ওই অঞ্চলগুলো সম্পূর্ণভাবে লেবানন রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে। বর্তমান সামরিক বাস্তবতা অবশ্য এই পরিকল্পনাকে সহজ করে তুলছে না। গত কয়েক মাসে ইসরায়েল দক্ষিণ লেবাননের অসংখ্য গ্রাম ও শহর ব্যাপকভাবে ধ্বংস করেছে। শুধু সীমান্ত অঞ্চল নয়, রাজধানী বৈরুত এবং পূর্বাঞ্চলের বেকা উপত্যকাতেও ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। তাদের দাবি, এসব হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর সামরিক ঘাঁটি ও অস্ত্র ভাণ্ডার। আগের একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে সংঘাত কিছুটা কমলেও ইসরায়েল পুরোপুরি হামলা বন্ধ করেনি।
বর্তমানে দেশটি দক্ষিণ লেবাননের প্রায় 1/5 এলাকা দখল করে রেখেছে। নতুন চুক্তি স্বাক্ষরের দিনও দক্ষিণ লেবাননের মাইফাদুন শহরে ইসরায়েলি বিমান হামলায় 2 জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। একই দিনে নাবাতিয়ে আল ফাওকা এলাকায়ও বিমান হামলা চালানো হয়। এছাড়া আল মানসুরি শহরের বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়ে লিফলেটও ফেলা হয়। অন্যদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষ অব্যাহত রয়েছে। যদিও লেবাননের সেনাবাহিনীর একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, দক্ষিণ লেবাননের আলী আল তাহের পাহাড়ি এলাকায় ইসরায়েল দখল করেছে এমন দাবি সঠিক নয় এবং সেখানে নতুন কোনো ইসরায়েলি অগ্রযাত্রা ঘটেনি। এই চুক্তি আদৌ স্থায়ী শান্তি বয়ে আনতে পারবে কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। বাস্তবে ইসরায়েলের সংঘাত একদিকে লেবানন রাষ্ট্রের সঙ্গে, অন্যদিকে হিজবুল্লাহর সঙ্গে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই দুই দেশ আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে। এরপর বিভিন্ন সময়ে ইসরায়েল একাধিকবার লেবাননে সামরিক অভিযান চালিয়েছে এবং 1982 থেকে 2000 সাল পর্যন্ত দক্ষিণ লেবাননের বড় অংশ দখল করে রেখেছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বারবার বলেছেন, উত্তর ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করাই এই যুদ্ধের মূল উদ্দেশ্য। নতুন চুক্তি প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেছেন, যতদিন পর্যন্ত হিজবুল্লাহ নিরস্ত্র না হবে এবং ইসরায়েলের জন্য হুমকি দূর না হবে, ততদিন ইসরায়েলি সেনাবাহিনী লেবানন ছেড়ে যাবে না। অন্যদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই চুক্তিকে দেশের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠার পথে প্রথম পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এর মাধ্যমে বাস্তুচ্যুত মানুষ নিজেদের মুক্ত শহর ও গ্রামে লেবানন রাষ্ট্রের অধীনে নিরাপদে ফিরে যাওয়ার সুযোগ পাবে। তবে পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুপস্থিতির পক্ষ ছিল হিজবুল্লাহ। ওয়াশিংটনের আলোচনায় সংগঠনটির কোনো প্রতিনিধি অংশ নেয়নি, কিন্তু বাস্তবে দক্ষিণ লেবাননের পরিস্থিতি এবং যে কোনো নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে হিজবুল্লাহর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের সম্মতি ছাড়া চুক্তির বাস্তবায়ন কতটা সম্ভব তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। হিজবুল্লাহ বরাবরই বলে আসছে, ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই লেবাননের সব ভূখণ্ড থেকে সরে যেতে হবে। সংগঠনটির মহাসচিব নাইম কাসেম স্পষ্টভাবে ঘোষণা করেছেন, ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিকীকরণ বা নর্মালাইজেশন গ্রহণযোগ্য নয়। তাদের যুক্তি, ইসরায়েলের ওপর বিশ্বাস করা যায় না এবং লেবাননের সেনাবাহিনী যদি দেশকে রক্ষা করতে ব্যর্থ হয়, তাহলে প্রতিরোধ গড়ে তুলতে হিজবুল্লাহর অস্ত্র ধরে রাখা অপরিহার্য। হিজবুল্লাহর সংসদ সদস্য হাসান ফাদলাল্লাহ আরও কঠোর অবস্থান নিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই চুক্তি বাস্তবায়নের জন্য যদি লেবাননের সেনাবাহিনী হিজবুল্লাহকে নিরস্ত্র করার চেষ্টা করে, তাহলে দেশ গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে। চুক্তির সবচেয়ে বিতর্কিত অংশ এখানেই, কারণ এতে স্পষ্টভাবে বলা হয়েছে, প্রথমে অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণ সম্পন্ন হবে, তারপর ইসরায়েল ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে। হিজবুল্লাহর দৃষ্টিতে এটি সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য, কারণ তারা মনে করে ইসরায়েল সেনা প্রত্যাহারের আগেই অস্ত্র ছেড়ে দিলে লেবাননের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। চুক্তির পাঠে আরও একটি উল্লেখযোগ্য বিষয় রয়েছে। সেখানে বলা হয়েছে, ইসরায়েল ঘোষণা করেছে যে লেবাননের ভূখণ্ডের উপর তাদের কোনো আঞ্চলিক দাবি নেই। তবে একই সময় ইসরায়েলের বেশ কয়েকজন শীর্ষ নেতা এমন মন্তব্য করেছেন যা এই ঘোষণার সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করা হচ্ছে। বিশেষ করে দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েল লেবাননে থাকবে এবং তারপরও দীর্ঘমেয়াদে সেখানে অবস্থান করার বিষয়টি বিবেচনায় রাখা উচিত, যাতে ইসরায়েলের জন্য রক্ষাযোগ্য সীমান্ত নিশ্চিত করা যায়। সব মিলিয়ে ওয়াশিংটনে স্বাক্ষরিত এই ফ্রেমওয়ার্ক চুক্তি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনের পথে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হলেও এর সফলতা নির্ভর করবে বাস্তবায়নের উপর। একদিকে ইসরায়েল হিজবুল্লাহর সম্পূর্ণ নিরস্ত্রীকরণকে সেনা প্রত্যাহারের পূর্ব শর্ত হিসেবে দেখছে, অন্যদিকে হিজবুল্লাহ কোনো অবস্থাতেই অস্ত্র সমর্পণ করবে না। লেবানন সরকার রাষ্ট্রের একক কর্তৃত্ব প্রতিষ্ঠার কথা বললেও দেশটির জটিল রাজনৈতিক ও সামরিক বাস্তবতা সেই লক্ষ্য অর্জনকে কঠিন করে তুলেছে। ফলে এই চুক্তি শান্তির নতুন অধ্যায়ের সূচনা করবে নাকি নতুন রাজনৈতিক সংকট ও সংঘাতের জন্ম দেবে, সেটাই এখন সময়ের সবচেয়ে বড় প্রশ্ন।
আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।